আপনার পরিচয়টা একটু বলবেন? হ্যাঁ, আমি সুদীপ পাটোয়ারি, বর্তমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমি এই এলাকার 93-98 জেলাতে মেম্বার ছিলাম। গত 96 সালে পার্লামেন্ট ক্যান্ডিডেট ছিলাম মথুরাপুর লোকসভা এবং 2006-এর অ্যাসেম্বলি ক্যান্ডিডেট। আচ্ছা, আপনাদের এখানে কংগ্রেসের বেসওয়ার্কটা কেমন বলে আপনার মনে হয়? আমাদের বেসওয়ার্ক অনেক ভালো। আমি যদি পঞ্চায়েতের রেজাল্টটা আপনাকে বলি আপনি বুঝতে পারবেন। পঞ্চায়েতে আমরা এখানে 51টা গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতেছি, 11টা পঞ্চায়েত সমিতি জিতেছি, একটা জেলা পরিষদ এবং 3টে পঞ্চায়েত প্রধান কংগ্রেসের, 6টা উপপ্রধান আছে কংগ্রেসের। আচ্ছা আচ্ছা। এবং 11টা পঞ্চায়েত সমিতি আমি আগেই বললাম, জেলা পরিষদের মেম্বার একটা জিতেছি আমরা। পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভোটের ফারাকটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে 5 থেকে 6। আচ্ছা আচ্ছা। 5 থেকে 6 আমাদের ভোটের ফারাকটা আমরা জোট করেই লড়ি। আচ্ছা, আগামী বিধানসভা সম্পর্কে বিধানসভা নির্বাচন সম্পর্কে আপনার মতামত কি? কেমন হবে বলে আপনার মনে হচ্ছে? আমরা অল ইন্ডিয়া কংগ্রেসটা করি এবং অল ইন্ডিয়া কংগ্রেস যখন যে সিদ্ধান্ত নেয় আমরা মাথা পেতে দিই। অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত যা যখন নিয়েছে আমরা মাথা পেতে দিই। এবং আজকে জোটের কথা আমাদের সর্বাধিক নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ওনারাও বলছেন এবং আমাদের জোট কমিটি। আচ্ছা, জোট অবশ্য আমরা জোট ভাবে মেনে নিয়েই আমরা এখানে রাজনীতি করছি। কিন্তু আমরা মগরাহাট ব্লক কমিটি, মগরাহাট পূর্ব যেটা বিধানসভা কেন্দ্র, সেখান থেকে আমরা দাবি করছি প্রফেসর হালদারকে ক্যান্ডিডেট করার জন্য আবেদন করছি। এই জন্য করছি কারণ আমাদের যা এই জেলায় 31টা বিধানসভা, তার মধ্যে যদি ভোটের নিরিখে দেখা যায় তাহলে 31টা, আমি যেখানে বিধায়ক আছে বাদ দিয়ে বলছি, আমার একটা বিধায়ক আছে তাকে বাদ দিয়ে বলি, বাকি জায়গায় কিন্তু হিসেব নিকেশ করলে যদি কোনো জায়গায় ছাড়ার দরকার সেগুলো যদি আমাদের দেয় বা আলোচনায় আসে, তাহলে মগরাহাট পূর্ব বিধানসভা কিন্তু আলোচনায় আসা উচিত ভোটের নিরিখে। আচ্ছা, আপনি বললেন আপনি জেলার জেনারেল সেক্রেটারি, তো আপনি কি ভোটে দাঁড়াচ্ছেন? না, মগরাহাট পূর্ব বিধানসভা থেকে আমরা প্রফেসর হালদারকে, প্রফেসর মনি হালদার, এক্স এমপি, এক্স এমএলএ, পিসিসির এক্স জেনারেল সেক্রেটারি, বর্তমান জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট, তাকে আমরা সিলেক্ট করার চেষ্টা করছি। আপনার কি মনে হয় আসন্ন বিধানসভা নির্বাচনে এখানে ঠিকঠাক ভাবে কাজ হবে, কোনো অনৈতিক কিছু হবে না? কি মনে করছেন? নৈতিক অনৈতিকের কোনোটা একটা আপেক্ষিক। আমি যদি নৈতিক যেটা ভাবছি সেটা অনৈতিক ভাবতে আমি কি কোন অ্যাঙ্গেল করবো সেটা বলবো। আমি বলছি যে পুলিশ প্রশাসন দিয়ে ভোটের কতটা কারচুপি হতে পারে বা পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে ঠিকঠাক কাজ করবে কিনা সে ব্যাপারে কি ভাবছেন? 34 বছর আমরা কিন্তু দেখেছি যে পুলিশ প্রশাসন আমরা সঙ্গে নেই। ৭৭ সালের পর থেকে আজ পর্যন্ত যত নির্বাচন হয় পুলিশ প্রশাসন বামফ্রন্টের পক্ষে কাজ করে এবং এটা ঘটনা। মগরাহাটেও আমরা বহুবার চেষ্টা করেছি এখানে স্বচ্ছ নির্বাচন করতে। 2001 সালে বিধানসভা নির্বাচন আমরা জোটে লড়লাম, আমাদের 2-3টে অঞ্চল লুট করে নেওয়া, সরকারের সিপিএম বন্ধুরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ভোট লুট করলো, আমরা হেরে গেলাম, জোটে হেরে গেলাম। আপনারা কি ভাবছেন এবারেও ঠিক সেটাই হবে? না, গত 2006 নির্বাচনের নিরিখে যদি এখানে একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনটা করা হয় তাহলে অনেকখানি স্বচ্ছ হয় আমরা মনে করি, অনেকখানি। আচ্ছা, আপনাদের এরিয়াতে তো, আপনার এরিয়াতে বিশেষ করে মগরাহাট 2টা মাইনরিটি কমিউনিটিসের এরিয়া, মাইনরিটি কমিউনিটিসের উপরে আপনারা কি ভাবছেন? এখন আমরা যে এলাকায় রাজনীতি করি, আপনার কথা বলছি, এটা মগরাহাটটা মাইনরিটি ডমিনেটেড। ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। আমি একমত। যদি এটা এসসি রিজার্ভ সিট, আচ্ছা, যা আছে আলাদা কথা। আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের আপনার সিদ্ধান্ত দেখেছেন এবং অল ইন্ডিয়া কংগ্রেসের কাজকর্ম দেখেছেন। আমাদের প্রথম ইউপিএ সরকার যার নেতৃত্বে ছিলেন সোনিয়া গান্ধী, আমাদের চেয়ারপারসন, তিনি কিন্তু সাচার কমিটি নিয়োগ করেছিলেন। সাচার কমিটি অল ইন্ডিয়া মুসলিম মাইনরিটি মুসলিম বা অল ইন্ডিয়ান মাইনরিটি কেমন আছে তার একটা রিপোর্ট নেওয়ার জন্য। ঠিক তাই, সাচার কমিটি। এবং যে সাচার সাহেব ছিলেন একজন মানে বিখ্যাত লয়ার, তিনি বাম মনোভাবাপন্ন এবং তাকেই দিয়েছিলেন। বাম মনোভাবাপন্ন এমন একজন মানুষকে দিয়েছিলেন যে অল ইন্ডিয়া রিপোর্টটা আমি চাই। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা লক্ষ্য করলাম যে সারা ভারতবর্ষের 3টে জেলা পেছিয়ে, সেটিতে কোনটা? দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদের একটা পার্ট, এক্ষেত্রে অল ইন্ডিয়া কংগ্রেস কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আমরা আগে থেকেই দেখছি যে মাইনরিটিদের আগিয়ে আনতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে গত 1 বছরের মধ্যে মগরাহাট পূর্ব এই যেখানে বিধানসভা পঞ্চায়েত সমিতি মগরাহাট 2, সেখানে আইটিআই কলেজ, মাইনরিটি আইটিআই কলেজ, অনলি ফর মাইনরিটি আইটিআই কলেজ অল ইন্ডিয়া গভর্নমেন্টের থেকে করানো। অল ইন্ডিয়া গভর্নমেন্ট এই প্রজেক্ট, সেটা কি আন্ডার প্রসেস? আন্ডার প্রসেস অলরেডি। ইট হ্যাজ বিন স্টার্টেড বাই খলিরাম, former GM খলিরাম। It has already been started মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের মধ্যে। এবং আর শুধু তাই নয়,
আপনার জানা আছে কিনা জানেন, নিশ্চয়ই জানা আছে যে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে জেতা হারা যাই হোক না কেন, অল ইন্ডিয়া কংগ্রেস কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিল মাইনরিটিদের, যেখানে মাইনরিটি আছে সেখানে বিশেষভাবে প্রজেক্ট নেওয়ার জন্য, এবং তার জন্য আবার অ্যালটমেন্ট দিয়ে। আপনি জানেন আমাদের যে 17টা প্রোগ্রাম চলছে পঞ্চায়েতে, একেবারে মাতৃত্ব সুরক্ষা জন্ম থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বা আপনার একেবারে বলা যেতে পারে যে পেনশন, বার্ধক্য পেনশন, এই সবের দিকে কিন্তু মাইনরিটিদের একটা রিজার্ভেশন অল ইন্ডিয়া কংগ্রেস সিদ্ধান্ত অনুযায়ী এটা করা হয়েছে। আজকেই গণশক্তির দাবি যে কংগ্রেসের সমস্ত দুর্নীতি মমতা চুপ করে থাকবে, আর মমতার রেলের সমস্ত বাজে বাজে কাজ কংগ্রেসও চুপ করে থাকবে। আজকের গণশক্তির এটা দাবি, আপনার এ সম্বন্ধে কি মতামত? দেখুন, গণশক্তি একটা পত্রিকা, সে একটা পার্টি মুখপাত্র, আর গণশক্তি অনেক কথা বলবে, বলার স্বাভাবিক, তার দল 34 পদের ক্ষমতায় আছে এবং তাদের প্রচার মাধ্যম অনেক শক্তিশালী অস্বীকার করার উপায় নেই, এবং তারা অনেক কথা বলছে। আমাদের এটা খুব পরিষ্কার, খুব স্ট্যান্ড, খুব ক্লিয়ার। আপনি দেখে নিন এর রাজার ব্যাপারে সোনিয়া গান্ধী থেকে শুরু করে মনমোহন সিং তাকে যেমন মন্ত্রিসভার সঙ্গে সরে দিয়েছে, এবং তার বিরুদ্ধে আমরা দেখেছেন যে আমরা সর্বোচ্চ যে অনুসন্ধান করি, আমরা বলি সিবিআই তাকে অলরেডি জেরা করেছে এবং অ্যারেস্ট করেছে, অলরেডি অ্যারেস্টেড। এবং আমরা সর্বোচ্চ করি সোনিয়া গান্ধী আবার রিভিউ নিয়ে করার চেষ্টা করছেন, এবং আমরা সর্বোচ্চ করেছি যারা যেখানে দুর্নীতি করছে তার সঙ্গে কংগ্রেস নেই। এই যে কথা গণশক্তি বলছে যে মমতা থাকবে চুপ থাকবে কংগ্রেসের দুর্নীতির ব্যাপারে, আর কংগ্রেস মমতার ব্যাপারে চুপ থাকবে, আমি যদি প্রথমত উল্লেখ করি আজকে সরলা মাহেশ্বরী সম্বন্ধে সিপিএমের স্ট্যান্ড পয়েন্টটা কি পরিষ্কারভাবে বলুন না বিরঙ্গাবুদা, যে আমরা সরলা মাহেশ্বরী সম্বন্ধে সিবিআই অলরেডি এনকোয়ারি করে বুঝতে পেরেছে তিনি কয়েক হাজার কোটি টাকার মনে হয় কেলেঙ্কারি করেছেন জমি নিয়ে, যেটা আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে জমি লেনদেনে সিপিএম 2 নম্বরই করছে, কিনছে কম দামে, বেচছে বেশি দামে, সেটা তো রাজাঘাটে প্রমাণিত। সরলা মাহেশ্বরী সম্বন্ধে বামফ্রন্টের কি স্ট্যান্ড এবং গণশক্তির কি বক্তব্য, তারা বলতো আগে মমতা কি করবে, মমতা রেলে প্রজেক্ট করেছে এবং সে তার আয় ব্যয় থেকে করেছে, এবং সে গত 2-1 দিন আগেও মমতা ব্যানার্জি বলেছেন যে আমি যে কোনো প্রজেক্টগুলো নিয়েছি ঠিক সময় মতো বাজেটে সেটা শেষ করছি। একটা কথা রবীন্দ্রনাথ একটা কথা বললেন যে কাদম্বিনী দেবী মরিয়া প্রমাণ করলে হয় না, আগে তো সেইটাই করতে হবে, আগে তাকে সুযোগ দিতে হবে মরা, তারপর তো প্রমাণ করতে হবে। আর ওই দিকে জানেন তো সিপিএম ব্যাপারটা মাস্টারি কমিশনারি বন্ধুরা চেষ্টা করছে এখন থেকে অষ্টম বামফ্রন্ট সরকার করার জন্য কত মিথ্যাচার ভ্রষ্টাচার করা যায়, কিন্তু একটা মানুষকে ক্ষমতায় না এনে তাকে ক্ষমতা এনে দেখা যাক সে খারাপ করে কি ভালো করে, তা না আনার আগে পর্যন্ত তারা তার খারাপ দিতে বলেছে, তা মরতে সময় দিতে হবে, খারাপ হয়ে মরে প্রমাণ করে দিতে পারে না, আমার একটা এক্সামটা এইভাবেই বলা দরকার। আচ্ছা, আপনারা তো বললেন মগরাহাট 2-তে আপনারা অনেক ভালো ভালো কাজ করেছেন, আপনার কি মনে হয় আসন্ন বিধানসভা নির্বাচনে আপনারাই জিতছেন? হ্যাঁ, এখানে জোর জিতবে, জোর আমরা বলতে আমরা কিন্তু জোটে আজও জোটে বিশ্বাসী এবং জোট ধর্ম মেনে চলি, জোট ধর্ম আমরা পালন করি, আমরা জোটের ক্যান্ডিডেট যে হবে সে জিতবে আমরা বিশ্বাস করি ভোটের পরিসংখ্যায়। থ্যাংক ইউ আপনাকে আমাদের সঙ্গে কোঅপারেশন করার জন্য, থ্যাংক ইউ।